আমি এখন একটা ছোট্ট শহরে একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। এই ছোট শহরটা আমাদের গ্রাম থেকে বেশ অনেকটাই দূর। প্রথমে আমাকে গ্রাম থেকে সাইকেল নিয়ে 8 মাইল দূরে স্টেশনে আসতে হয়, তারপর ট্রেন ধরে এই শহরে। এটা আমার প্রতিদিনের যাতায়াত। কি হে নরেন, আজকে এত দেরি হলো কেন? আরে আর বলিস না, আজকে অফিসে একটু চাপ ছিল, তাই তো দেরি হয়ে গেল। এর নাম প্রিয়নাথ। প্রিয়নাথের বাড়ি ঠিক আমার পাশের গ্রামে। প্রিয়নাথও এই শহরে একটা কাপড়ের দোকানে কাজ করে। চল চল, আর দেরি না করে স্টেশনের দিকে হাঁটাতে সময় হয়ে গেল যে। আমিও প্রিয়নাথ প্রতিদিন 7টার ট্রেনেই একসাথেই যাতায়াত করি। নেহাত কোনো দিন 7টার পর অফিস ছুটি হলে প্রিয়নাথ 7টার ট্রেনে বাড়ি চলে যায়, আর তখন আমাকে একা একা 9টার ট্রেনে যেতে হয়। তা না হলে আমরা একসাথেই যাতায়াত করি। স্টেশনে পৌঁছানো মাত্রই স্টেশনে ট্রেন ঢুকলো। আমিও প্রিয়নাথ ট্রেনে উঠে পড়লাম। প্রায় 2 ঘন্টা পর এসে পৌঁছলাম আমাদের গ্রামের স্টেশনে। ট্রেন থেকে আমরা নেমে পড়লাম। আমরা বাড়ি থেকে সাইকেল নিয়ে স্টেশনে এসে সাইকেলটা একটা চা দোকানে রেখে দিতাম, আর যাওয়ার সময় সেখান থেকেই সাইকেল নিয়ে বাড়ি যেতাম। আজকেও সাইকেলটা নিয়ে দুজনে বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি যাওয়ার পথে একটা অনুর্বর কাঁকর মাটির মাঠ পড়ে। এই মাঠ বড় বড় গাছে ভর্তি। এটাকে মাঠ না বলে একটা আস্ত জঙ্গল বললেও কিছু ভুল হবে না। যাওয়ার পথে 1.5-2 মাইলের মধ্যে কোনো জনবসতি নেই। আগে এই মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল, কিন্তু গত 50 বছরে ওসব আর কিছু শোনা যায় না। কিন্তু তবুও সন্ধ্যের পর একা এই পথ দিয়ে যেতে গা ছমছম করে। 2-1টা যে ভূতের কাহিনী কানে আসতো না এমনটা কিন্তু নয়, কিন্তু ও ভয়টা যে আমাদের মনে কোনো ছাপ ফেলতে পারে। সেদিন অফিসে একটা মিটিংয়ের জন্য আমার রাত হয়ে গেল। কাজের চাপও বেশ ছিল। প্রিয়নাথ যে দোকানে কাজ করে সেই দোকানে যেতে তার মালিক বলল, সে তো অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তোমার দেরি হচ্ছে দেখে সে যথা নিয়মে 7টার ট্রেনটাই ধরেছে। আমার মনটা দমে গেল। শুধু যে একা ফিরতে হবে বলে নয়, দিনটাও দুর্যোগের। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, এখনো বাজের গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো ঘন মেঘলা। যে কোনো সময় ঝমঝম করে বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে রাত 10:30টার পর ওই সীমাহীন কালো মাঠের মধ্য দিয়ে একা 8 মাইল সাইকেল চালিয়ে ফিরতে হবে। কারণ এমনিতে সন্ধ্যের পর ওই মাঠের পথে লোক চলাচল কমে যায়, তার উপর বৃষ্টি বাদলার রাত। পথে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা, কিন্তু কোনো উপায় নেই, আমাকে তো যেতেই হবে। কালো মেঘের দিকে দেখে দীর্ঘশ্বাস ফেললাম। তারপর স্টেশনে গিয়ে 9টার ট্রেনটা ধরলাম। ট্রেন ছাড়তে না ছাড়তেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন গলে গলে ঝরে ঝরে পড়ছে। অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও বাড়তে লাগলো। উঁচু মাঠে জল দাঁড়াবে না, কিন্তু বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থাটা কেমন দাঁড়াবে সেটা অনুমান করাটা শক্ত নয়। বৃষ্টিটা অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টা পর যখন স্টেশনে এসে ট্রেন থামলো, তখন বৃষ্টিটা থেমে গেছে, মেঘটাও হালকা হয়ে গেছে। যে দোকানটায় সাইকেল জমা রাখি সে আমাকে দেখে বলল, এই রাতে ফিরবেন? থেকে যান না এই দোকানে। সে হয় না, বাড়ির লোক দুশ্চিন্তা করবে, আর তাছাড়াও কাল সকালে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, আর এখানে থাকলে কি ঘুম হবে? তারপর সাইকেলটা নিয়ে নিলাম।
আচ্ছা, প্রিয়নাথ বাড়ি চলে গেছে? হ্যাঁ, সে তো 8টার ট্রেনেই নেমেছিল। তাকেও আমি থাকতে বলেছিলাম, কিন্তু বলল বঁ বঁ করে চলে যাব। বো বো করে চলে যাব? প্রিয়নাথ যদি বো বো করে চলে যেতে পারে, তাহলে আমিও বো বো করেই চলে যাব। তারপর সেই ঘন কালো অন্ধকারে বৃষ্টির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। 15 মিনিটের মধ্যে মাঠের রাস্তা এসে পড়ল। দুধারে ঘন অন্ধকারে ব্যাঙের ডাক, ঝিঝির ডাক, আর ছোট বড় নালায় বর্ষার জলের কলরব। ল্যাম্পের আলোয় 5-7 হাতের মধ্যে মাটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু সেটাও বেশিক্ষণ রইল না। এই বর্ষার জল লেগে হয়তো ল্যাম্পটা খারাপ হয়ে গেছে। এইবার আমার ভয় হতে লাগলো। চেনা রাস্তা, যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবে চলে যাব। তবুও এই অন্ধকার, এই নির্জনতায় একবার যদি অসাবধান হই, তাহলে সাইকেল নিয়ে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যত দূর সম্ভব তীক্ষ্ণ করে আমি সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছিল না, তবুও উত্তেজনায় আপনাতেই গতি বাড়তে লাগলো। সাইকেলটা শো শো বেগে ছুটতে লাগলো। থামো নরেন, থামো। অন্ধকার চিরে একটা তীরের মতো স্বর এলো। আমি থামলাম। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো, প্রিয়নাথ। এত তাড়া কিসে হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের মধ্যে হাফ পিত্তিস করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলুম। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 8টার ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলি? সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোর সাইকেলটাই বা গেল কোথায়? অন্ধকারে প্রিয়নাথ একটু অল্প হেসে বলল, বলছি তো মজার কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার কেরিয়ারে তুলে নাও। বেশ, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। দেখেছো কাণ্ড? জলে কাদায় একদম মাখো মাখো হয়ে গেছি। হাড়ের ভেতরটা শুধু কাঁপছে ঠকঠক করে। পড়ে গেছিলি নাকি? সে আর বলো কেন, আছাড় বলে আছাড়। একেবারে অতুল জলের ভেতরে কাদার মধ্যে প্রায় বসেই গিয়েছিল। যাক, বাড়ি ফিরে শুনবে সেসব কথা। আমি সাইকেল চালানো শুরু করলাম। প্রিয়নাথ কেরিয়ারে চেপে বসে আছে। এই ভিজে রাস্তায়, এই অন্ধকারে আর একটা মানুষকে তুলে নেওয়া যে কি দুর্ভোগ, তার বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দু মাত্র কাবু করতে পারলো না। আমার সাইকেলটা শোন শোন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারে সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে 15 মিনিট যাওয়ার পর হঠাৎ দূর থেকে জলের স্রোতের একটা গর্জন শোনা গেল। আমি চমকে উঠলাম। নদীতে বান এলো নাকি? এইবার একটা বিচিত্র ঘটনা ঘটল। প্রিয়নাথ আমার কথার জবাব দিল, কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয়। দেখলাম সাইকেল থেকে 15 হাত দূরে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেল প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ ডেকে বলল, নামো নরেন, নামো। বানের জলে নদীতে পচা কাঠের পুলটা ভেসে গেছে, আর এগোলে খাড়া 30 হাত নিচে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন কেরিয়ার থেকে নামলো প্রিয়নাথ, আর কখনই বা সাইকেল থেকে 15 হাত দূরে দৌড়ে গেল প্রিয়নাথ। সাইকেলের গতি থামাতে থামাতে আবার শুনলাম, নামো নরেন, এখনই নামো, না হলে আমার যা দশা হয়েছে তা সে দশা তোমারও হবে। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না। দেখলাম প্রিয়নাথের চোখ দুটো জ্বলছে, আর মুখের ভেতরে হাড় দেখা গেল। একই দৃশ্য।
পরদিন সকালে আমাকে পাওয়া গেল নদীর ধারে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলুম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরো 3-4 ফুট জল কাদার তলায়। উপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে। ভাঙা সাইকেলটা কিছু দূরে একটা পাথরের ওপর পড়ে রয়েছে।